সাল 1971, কোটি কোটি মানুষের আর্তনাদ, একটা দেশ একটাই ভাষা, লাখো মানুষের রক্তের ইতিহাস। প্রশ্ন একটাই, দেশটা আসলে কার? যুদ্ধের পর স্বাধীন হয়েছে দেশ, কিন্তু সাধারণ মানুষ কি স্বাধীন হতে পেরেছে? শুধু শাসক বদলেছে, বদলায়নি ব্যবস্থা। একদিকে মুক্তির আশা, অন্যদিকে গুম, খুন আর আয়নাঘর। একদিকে উন্নয়নের গল্প আর অপরদিকে ভয়, মানুষ নিখোঁজ আর ডিটেক্টরশিপের চেষ্টা। একদিকে শেখ হাসিনার প্রশাসন আর অন্যদিকে ছাত্র জনতার রক্ত। একদিকে ভোট আর একদিকে প্রশ্ন, ভোট কি সত্যিই ভোট? আজকের এই ভিডিওতে আমরা শুধু ইতিহাস বলবো না, আমরা পোস্টমর্টম করে দেখব বাংলাদেশ নামের রাষ্ট্রের ভিতরের অবস্থা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? 1971 থেকে 2026, মুক্তিযুদ্ধ থেকে বর্তমান বিএনপি সরকার পর্যন্ত বাংলাদেশ সৃষ্টিতে ভারতের ভূমিকা কি ছিল? কেন 3 লাখ মৃত্যুকে 30 লাখ বলা হয়? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি আলোর দিকে যাচ্ছে নাকি আরও ঘোর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটা শুধু বাংলাদেশের না, এটি ক্ষমতা বনাম সাধারণ জনতার গল্প। আসসালামু আলাইকুম, আমি শাহিন। 1947 সালে ব্রিটিশ ভারত ভেঙে তৈরি হলো দুই দেশ, ভারত এবং পাকিস্তান। কিন্তু পাকিস্তান ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রাষ্ট্রগুলোর একটি। দুই টুকরো এক দেশ, একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান, মাঝখানে পুরোটাই ভারত। আজকের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। একই দেশ, কিন্তু বাস্তবে দুই পৃথিবী। পূর্বের মানুষ বাঙালি, ভাষা বাংলা, সংস্কৃতি আলাদা, খাদ্যও আলাদা, মন মানসিকতা আলাদা। কিন্তু ক্ষমতা সব পশ্চিম পাকিস্তানের হাতে। তারা বলল রাষ্ট্রীয় ভাষা একটাই হবে, উর্দু। কিন্তু বাঙালিরা বলল না, আমার ভাষা আমার পরিচয়। এইভাবেই শুরু 1952 সালের ভাষা আন্দোলন। ছাত্রদের বুক ঝাঁঝরা হলো, রক্ত পড়ল রাজপথে, কিন্তু বাংলা হার মানল না। তারপর এলো অর্থনৈতিক শোষণ। পূর্ব পাকিস্তান রপ্তানি করত বেশি, জুট, কৃষি, শ্রম সব দিচ্ছিল পূর্ব পাকিস্তান, কিন্তু উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র পশ্চিমে। এ যেন সেই আমার খায় আমার পরে, আমায় বলে আন্ডারস্ট্যান্ড, এরকম। তারপর রাজনৈতিক অপমান, সব কিছুই ছিল পূর্ব পাকিস্তানের উপরে। 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পার্টি বড় ব্যবধানে জিতে গেছিল। গণতন্ত্র অনুযায়ী ক্ষমতা পাওয়ার কথাও ছিল, কিন্তু ইসলামাবাদ বলল না। সেইখানেই শেষ হলো বিশ্বাস, কারণ পূর্ব পাকিস্তানের লোক বুঝে গেছিল বাঙালি মানে এদের কাছে শুধুমাত্র সংখ্যা, কোনো সম্মান না। তারপর এলো 25শে মার্চ 1971-এর সেই রাত। ঢাকা ঘুমিয়েছিল, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী জেগে উঠেছিল। অপারেশন সার্চ লাইট, এটি শুধু সামরিক অভিযান ছিল না, এটি ছিল পরিকল্পিত গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস, শিক্ষক, বুদ্ধিজীবী, হিন্দু পরিবার, সাধারণ মানুষ, যাকে পাওয়া গেছে তাকেই মারা হয়েছে। রাস্তায় লাশ, আগুনে শহর, চিৎকার রাত্র। এটি ছিল একটি জাতিকে ভাঙার চেষ্টা, কিন্তু উল্টো হলো। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। বাংলাদেশ শুধু আর দাবি নয়, এবার এটি যুদ্ধের আকার নিয়েছে। মুক্তিযুদ্ধ শুরু। এই যুদ্ধ শুধুমাত্র বন্দুকের যুদ্ধ ছিল না, এটি ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ। সরকারি হিসাব অনুযায়ী 30 লাখ মানুষ নিহত হয়েছে, প্রায় 2 লাখের বেশি নারী ধর্ষণ এবং নির্যাতনের শিকার হয়েছে, হাজার হাজার গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক গবেষণায় সংখ্যা নিয়ে বিতর্ক আছে, কেউ বলে 3 লাখ, কেউ বলে 30 লাখ। এটা আসলে শেখ মুজিবুরের প্রোপাগান্ডা। কিন্তু সংখ্যার চেয়েও বড় সত্য হলো, এটি ছিল একটি জাতির উপরে সংগঠিত বর্বর। প্রায় 1 কোটি মানুষ ভারতে পালিয়ে যায়। ভাবুন, নিজের দেশ ছেড়ে বেঁচে থাকার জন্য পালাতে হচ্ছে। এটি যুদ্ধ না, এটি হচ্ছে পুরো সভ্যতার জন্য লজ্জার ব্যাপার। ভারতের ভূমিকা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা এত দ্রুত পাওয়া সম্ভব ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত প্রথমে দেখছিল, তারপর বুঝলো এটি পাকিস্তানের একার সমস্যা নয়। 1 কোটি শরণার্থী ভারতে ঢুকছে, অর্থনীতি, নিরাপত্তা, রাজনীতি সব চাপ বাড়ছে। ভারত মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে বিশ্বকে বোঝালো এটি মানবতার প্রশ্ন। ডিসেম্বর 1971 ভারত সরাসরি যুদ্ধে নামে। মাত্র 13 দিনে পাকিস্তান পুরোপুরি ভেঙে পড়ে। 16ই ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণ করে। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি বিনা স্বার্থে সাহায্য করেছিল নাকি ভবিষ্যতের কৌশল দেখছিল ভারত? উত্তর দুটোই। স্বাধীনতার পর মানুষ ভেবেছিল এবার স্বপ্নের দেশ, কিন্তু বাস্তবতা অনেকটাই কঠিন ছিল। দারিদ্র, দুর্ভিক্ষ, ক্ষমতার লড়াই, সামরিক শাসন, হত্যা, অস্থিরতা। মুজিবুর রহমান মানুষকে বোকা বানালো। নিজে ক্ষমতার মসনদে বসার জন্য এত কিছু করেছে। যেসব সঙ্গীরা যুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে পাকিস্তানের হাত থেকে, তাদেরকেই হত্যা করেছে, গুম করেছে, দেশদ্রোহী তকমা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে।
সাধারণ মানুষ বুঝলো দেশ পাওয়া সহজ, দেশ চালানো খুবই কঠিন। 2009 থেকে দীর্ঘ সময় পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় ছিল। এই সময় বাংলাদেশের কিছু বড় উন্নতি হয়েছে। তার মধ্যে পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ, গার্মেন্টস, অর্থনীতি। বিশ্ব বলল বাংলাদেশ উঠছে, কিন্তু দেশের ভিতরে আর এক গল্প চলছিল। ডিক্টেটরশিপের চেষ্টা, বিরোধী দমন, রাতের গ্রেপ্তার, গুম, খুন, ভয়। অনেকের অভিযোগ রাষ্ট্র শুধু সরকার ছিল না, রাষ্ট্র ছিল নজরদারি। এখানে আসে ডিক্টেটরশিপ নিয়ে বিতর্ক। অনেকে বলছে গণতন্ত্রের নামে এক ধরনের সফট ডিক্টেটরশিপ তৈরি হচ্ছিল। নির্বাচন হচ্ছিল, কিন্তু প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন আছে। দিনের ভোট রাতে সম্পূর্ণ করত হাসিনার আমলে। এছাড়া নিজেদের মধ্যেই কম্পিটিশন চলতো, আমি আর ডামি নির্বাচন হতো। পুরোটাই শেখ হাসিনার খেলা। যেই জিতবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবে। আয়নাঘর, এই নামটা শুনলেই অনেকে শরীর ঠান্ডা হয়ে যায়। অভিযোগ ছিল এটি গোপন আটক কেন্দ্র। মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো, কিন্তু পরিবারের লোকজন জানতো না, আইন ব্যবস্থাও জানতো না। দেশের সাধারণ মানুষ জানাতো দূর কি বাত, শুধুমাত্র সরকারের পোষা কয়েকজন কুকুর জানত। দিনের পর দিন, মাসের পর মাস নিখোঁজ। অনেকেই ফিরে এসেছে, আবার অনেকেই কখনোই ফিরতে পারেনি। গুম, ক্রসফায়ার, রাজনৈতিক হত্যার শিকার হয়েছে তারা। এই শব্দগুলো বাংলাদেশের অভিধানে ঢুকে যায়। সরকার অস্বীকার করেছে। সমালোচকরা বলছে এটি ছিল রাষ্ট্রের অন্ধকার দিক। সত্য কতটা, পুরোটাই হয়তো ইতিহাস বলবে, কিন্তু ভয় বাস্তবেই ছিল। 2024 সালে বাংলাদেশ আবারও কেঁপে ওঠে। ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ে। কারণ শুধু চাকরি নয়, ক্ষোভ জমেছিল বহুদিন ধরে। দুর্নীতি, অন্যায়, রাজনৈতিক ক্লান্তি, নিরাপত্তাহীনতা। মানুষ প্রশ্ন করছিল এই উন্নয়ন আসলে কার জন্য। আন্দোলন বাড়ে, সংঘর্ষও বাড়ে। পুলিশ তার মধ্যে গুলি চালিয়ে দেয়। রক্ত জমিনে পড়তেই আন্দোলন আরও বিকট আকার ধারণ করেছে। বিভিন্ন রিপোর্টে অনেক মানুষের মৃত্যুর কথা উঠে আসে। শতাধিক থেকে কয়েক হাজার পর্যন্ত। ভিন্ন দাবি রয়েছে, সরকারি ও বেসরকারি সংখ্যা আলাদা আলাদা। কিন্তু নিশ্চিত একটা বিষয়, দেশ কেঁপে উঠেছিল এবং ক্ষমতার ভিত নড়ে গিয়েছিল। একটা সময় হাসিনার রান্না করা ভাত খেতে পারেনি। তার আগেই পালাতে হয়েছে ভারতে। অনেক আগেই দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, জনগণ যখন রুখে দাঁড়াবে তখন মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বে। সেই কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। 2026 নির্বাচন, এটা শুধু ভোট ছিল না, এটি ছিল বিশ্বাস ফেরানোর পরীক্ষা। বিএনপি বড় ব্যবধানে জয় পায়, যদিও এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ গণনার সময় রাত 12টা পর্যন্ত বিএনপি কনফার্ম হেরে যাচ্ছিল। তারপর হঠাৎ বিএনপি বড় ব্যবধানে জিতে গেল। আওয়ামী লীগ তো ভোটে অংশগ্রহণ করতেই পারেনি। বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বিতা ছিল 11 দলীয় জোট জামাত ইসলামের সঙ্গে। মানুষ চেয়েছিল পরিবর্তন। অনেকেই বলেছেন মানুষ দীর্ঘ সময় পর ভোট দেওয়ার স্বাদ পেয়েছে, এটাই বা কম কিসে। আবার অনেকেই বলছে ভোট দিতে পারলেও ব্যবস্থাটা পুরনো ব্যবস্থায় ছিল, কারণ সরকার বদলালেও সিস্টেম মোটেই বদলায়নি। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সত্যিই আলাদা? জনগণের আশা, দুর্নীতি কি কমবে? গণতন্ত্র কি ফিরবে? প্রতিশোধ কি কমবে? অর্থনীতি কি আদেও ঠিক হবে? কিন্তু বাস্তবতা খুবই কঠিন। দ্রব্যমূল্য, বেকারত্ব, ভারত সম্পর্ক, চীন সম্পর্ক, ইসলামপন্থী রাজনীতি, বিদেশি চাপ, সব একসঙ্গে। মানুষ এখন আর ভাষণ চায় না, মানুষ এখন ফল চায়। কারণ বাংলাদেশ বহু প্রতিশ্রুতি শুনেছে, এবার তারা প্রমাণ চায়। সত্যি বলতে গেলে বাংলাদেশ এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে, সামনে 3টে রাস্তা খোলা আছে। এক, শক্তিশালী গণতন্ত্র, দুর্নীতি কমবে, শিক্ষা বাড়বে, নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র। 2 নম্বর, রাজনৈতিক প্রতিশোধ, চরমপন্থা। অর্থনৈতিক সংকট, রাষ্ট্র দুর্বল হবে। 3 নম্বর, এই সব বিষয়ের মাঝামাঝি ব্যবস্থা। উন্নয়ন থাকবে, সংঘাতও থাকবে। প্রশ্ন হলো দেশ আসলে কোনটা বেছে নেবে? উত্তর শুধু নেতাদের কাছে নেই, সাধারণ জনগণের কাছেও উত্তর আছে। 1971 সালে বাংলাদেশের জন্ম। লক্ষ লক্ষ মানুষের জীবন, মা বোনদের ইজ্জতের বিনিময়ে সোনার এই বাংলাদেশ। আজ প্রশ্ন, সেই রক্তের দাম কি আদেও শোধ হয়েছে? স্বাধীনতা শুধু একটা পতাকা নয়, স্বাধীনতা মানে ভয় ছাড়া বাঁচা, ন্যায়, বিচার, সম্মান, ভোটের অধিকার, ভবিষ্যতের আশা। বাংলাদেশের গল্প এখনও শেষ হয়নি, এটি এখনও লেখা হচ্ছে। প্রতিটি নির্বাচনে, প্রতিটি প্রতিবাদে, প্রতিটি নিখোঁজ মানুষের প্রশ্ন, প্রতিটা তরুণের স্বপ্নে। আপনার মতে বাংলাদেশ কি আলোর দিকে যাচ্ছে, নাকি আরও বড় ঝড় আসতে চলেছে সামনে? কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন। চ্যানেলটা নতুন, আপনারা একটু সাপোর্ট করলে ভিডিও বানাতে আরও ভালো লাগবে। কারণ সত্যিকারের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, জনগণের স্মৃতিতে লেখা থাকে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের কোনো এক ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।